মেয়েটার পালস তো একদমই নেই। আদৌ কি বেঁচে আছে? মনে তো হয় না। ডক্টর কথা বলতে সাফওয়ান খান ঘাবড়ে গিয়ে বললেন, প্লিজ ডক্টর, ওকে তাড়াতাড়ি করে কেবিনে নিয়ে যান। অক্সিজেন দেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাফওয়ান খান কথাটা বলতে ডক্টর একবার জুথির দিকে তাকিয়ে ব্রুকুচকে বলল, মেয়েটার গালে কি হয়েছে? পোশাক আশাক সাজ দেখে তো মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে গিয়েছিল। সেসব পরে শুনবেন ডাক্তার, আগে ওকে নিয়ে যান। সাফওয়ান খান অলওয়েল ডক্টরের সাথে কথা বলার মধ্যে ডক্টর আহিল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এদিকেই আসতে খান বাড়ির লোকদের দেখে ব্রুকুচকে সেদিক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আজকে? কথাটা বলে নিথর দেহে শুয়ে থাকা জুথির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে সাফওয়ান খান কিছু বলার আগেই আহিল আবারও বলল, আর এই মেয়েটা আপনার ছেলে, একে মানে আরিশের বউ না? সাফওয়ান খান আরো কিছু বলতে যাবেন তার আগেই তখনের ডাক্তারটা বলল, দেখুন না স্যার, মেয়েটার পালস নেই, মনে হচ্ছে আর নেই। ওনার কথাটা আহিলের কান কুহান হতেই তাড়াহুড়ো করে বলল, কথা বলার টাইম নেই ডক্টর সোহান, ওনাকে ইমার্জেন্সিতে নিন। আর নয়তো সত্যি এমন কিছু হলে আমাদের হসপিটাল থাকবে কিনা সন্দেহ। কারণ মেয়েটা এই অবস্থা কি করে হয়েছে, কেন আবার এভাবে মেরেছে সেটা দেখবে না, আমরা কেন বাঁচাতে পারলাম না সেটাই দেখবে। কিন্তু এটা মানবে না, জীবন মরণ আমাদের হাতে না, আল্লাহর হাতে। আর এটাই একে স্বভাব। একই কথাটা বলতে ডক্টর সোহান বুঝে গেল ডক্টর আহিল কার কথা বলছে, কারণ আরিশ যেদিক এই হসপিটালে এসেছিল সেদিন আহিল লেট করে আসার জন্য যেই তাণ্ডব শুরু করেছিল, এটা কি ভোলা সম্ভব? তাছাড়া সবচেয়ে বড় কথা, একে নাম গুলশান এলাকার মানুষ এক কথায় চেনে, মীর জানি খান বংশ বলে কথা। তাই ডক্টর সোহান আর কথা না বাড়িয়ে জুথিকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে স্যালাইন প্লাস অক্সিজেন থিয়ালাইট দিতে প্রায় 1 ঘন্টা পর জুথির পালস আসে। জুথির পালস আসতে আহিল স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে ওনাদের সামনে এসে বলল, চিন্তা করবেন না, কিছু সময় যেতে সেন্স ফিরে আসবে ইনশাআল্লাহ, চাইলে বাড়িতে নিয়ে যেতে পারেন। বলে দুটো ওষুধ লিখে প্রেসক্রিপশন পেপারটা সাফওয়ান খানের হাতে দিয়ে আবারও বলল, এগুলো খেলে ব্যথা শরীর ঠিক হয়ে যাবে। তবে একটা কথা, আপনার কুলঙ্গার ছেলের থেকে বাচ্চা মেয়েটাকে একটু দূরে রাখবেন। আর নয়তো আপনার ছেলে কোন দিন এইটুকু মেয়েটাকে মেরে ফেলবে কে জানে। উক্ত কথাটা বলে উনি চলে যেতে সাফওয়ান খান সবাইকে গাড়িতে উঠতে বলে জুথিকে নিয়ে সবাই বাসায় চলে আসে। জুথিকে নিয়ে এসে ওকে শুয়ে বেশ কিছুক্ষণ ওর কাছে থেকে সবাই যে যার রুমে চলে যেতে সানজিদা খান থেকে গেলেন ওর সাথে। যদিও জুথির মা থাকতে চেয়েছিল, কিন্তু সানজিদা খান নিষেধ করতে উনি আর কথা বাড়ালেন না, নিজের রুমে নিচে চলে গেলেন। রাত প্রায় 2টো। এমন সময় জুথি আস্তে করে চোখ খুলে তাকাতে পানির তৃষ্ণায় কোনো রকম বল প্রয়োগ করে বিছানায় উঠে বসতে মুখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে ডানে বামে না তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানিটা সম্পূর্ণ শেষ করে যখন গ্লাসটা দিতে যাবে, তখন সামনের মানুষটাকে দেখে ভয়ে আটকে উঠে হাত থেকে গ্লাস মেঝেতে পড়ে ভেঙে যেতে জুথি সামনে আরিশের দিকে তাকিয়ে ভয়ে পরপর ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, কোনোদিনও আপনার অবাধ্য হব না তো। কোনোদিনও শাড়ি পরে সাজগোজ করে আপনাকে লোভ দেখাবো না, তাও মেরে ফেলবেন না প্লিজ। যদি আরিশের ভয় ফুপিয়ে উঠতে আরিশ নেশাক্ত দৃষ্টিতে সেদিক তাকিয়ে ওর ঘাড়ে হাত রেখে একটানে ওর মুখের কাছে এনে জুথির নরম কোমল কাপা ঠোঁট দুটো নিজের হাতে নিয়ে চুষতে নিলে সানজিদা খান প্লাস ভাঙা সাথে জুথির ফোপানো কান্নার শব্দ পেয়ে ঘুমের ঘোরেই ব্রু কুচকে উঠে বসে ডিম লাইটটা অফ করে লাইট জ্বালাতে ততক্ষণে আরিশ জুথিকে ছেড়ে ঘুরে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিতে সানজিদা খান এই সময় আরিশকে এই রুমে দেখে পুনরায় কপাল কুচকে বললেন, তুমি এত রাতে এই ঘরে কি করছো? জুথি নিজের পাশে সানজিদা খানের কণ্ঠ পেয়ে ততক্ষণে ওনার পিছু গিয়ে লুকাতে আরিশ সেদিক তাকিয়ে বলল, আম্মু, আমার বউ লাগবে, একদম একলা, কিছু করার ভীষণ ইচ্ছে করছে। আরিশ এমন কথা বলতে সানজিদা খান চটে গিয়ে বললেন, আমি তোমার মা হই, মায়ের সামনে তো একটু লজ্জা সম্মান দিয়ে কথা বলো। উনি কথাটা শেষ করতেন না করতে আরিশ দায় সারা ভাব নিয়ে একইভাবে বলল,
আম্মু অতি সম্মান ও লজ্জার সাথে বলছে, আমার বউকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে। তুমি যদি আমার বউকে একলা আমার কাছে দিতে তাহলে ইচ্ছেটা সম্পূর্ণ করতাম। আরিশ এমন নির্লজ্জের মতো কথাটা বলতে সানজিদা খান আর দ্বিতীয়বার কথা বলার সাহস পেলেন না। কারণ উনি কি বলবেন, ওনার কুলাঙ্গার ছেলে কি বলে উঠে তার ঠিক নেই ভেবে উনি উঠে চলে যেতে নিলে যুথি ওনার আঁচল টেনে ধরে ওনার পেছনে লুকাতে লুকাতে ভয়ে সিটিয়ে গিয়ে বলল, মা তুমি যেও না, তোমার ছেলেকে ভীষণ ভয় লাগছে আমার। যুথি সানজিদা খানের আঁচল টেনে ধরতে উনি আরিশের দিক তাকিয়ে বললেন, ও তোমার কাছে থাকতে চায় না, ভয় পাচ্ছে। ওর ভয়টা কাটুক, তারপর নয়। সম্ভব না, ওকে আমার এক্ষুনি লাগবে। আরিশ কথাটা বলতে উনি যুথি থেকে আঁচলটা ছাড়াতে চাইলে যুথি ওনার আঁচলটা দু হাতে শক্ত করে চেপে ধরে বলল, না মা যেও না, আমাকে ওনার কাছে রেখে যেও না। যুথি সানজিদা খানের আঁচল ছাড়তে না দেখে আরিশ এবার উঠে যুথির পেছন থেকে দু হাতে ওর কোমর চেপে সানজিদা খানকে বলল, তুমি যাও। সানজিদা খান যুথির থেকে জোর করে নিজের আঁচলটা ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে আরিশ যুথিকে ছেড়ে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে যুথির দিক ঘুরে ঠোঁট কামড়িয়ে বা হাতের পুরো আঙ্গুল দ্বারা ঠোঁট চুলকে বলল, এখন পালাবি কিভাবে? জানিস তো আমার যেটা চাই সেটা চাইই চাই। এতটুকু বলে থেমে আবারও বলল, জানিস তোকে তখন ভীষণ আদর করার ইচ্ছে হয়েছিল, একদম তোর ছোট্ট শরীরটা আঘাত করার ইচ্ছে ছিল না, কিন্তু কি করার, অপত্য জিনিসটা তো আমার পছন্দ না। কিন্তু তুই সেটাই করিস যাতে আমার মাথায় ঠিক থাকে না, পরে তোকে আঘাত করে। কিন্তু এখন আমার কেন জানি তোকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, তাই ডোন্ট ডিস্টার্ব। বলে যুথির কাছে এগোতে নিলে যুথি ভয়ে বিছানার ওপর পিছাতে পিছাতে কাপা কণ্ঠে বলল, আপনাকে ভয় লাগে তো, আমার যেতে দিন না মায়ের কাছে। যুথির কথার মাঝে আরিশ ওর একদম কাছে এসে ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিতে যুথি ওকে সরানোর চেষ্টা করে বলল, আমার শরীর কাঁপছে, প্লিজ আমার ছাড়ুন। যুথি ছোটার জন্য ছটফট করেও পারল না আরিশের সাথে। ততক্ষণে আরিশ গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলে যুথির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে চুষতে চুষতে যুথিকে বিছানায় ফেলে দিয়ে যুথির বুকের থেকে শাড়িটা সরিয়ে চুমু খেতে যুথি ভয়ে আরও কেঁদে উঠল। কিন্তু আরিশ যুথির কান্না দেখার মতো হুঁশে নেই। সে নিজ হাত কাজে এতটাই মত্ত যে পুরো দুনিয়া উল্টে গেলেও নিজ কাজ থেকে ফিরে তাকাবে না। আরিশ যুথির ব্লাউজটা খুলে নিতে যুথি দুহাতে দ্বারা বুক ঢেকে ধরতে এতে আরিশ বেশ বিরক্ত হলো। তাই আশেপাশে তাকাতে যুথির একটা ওড়না ঝুলানো দেখে সেটা এনে যুথির হাত শক্ত করে বেঁধে দিতে যুথি সেটা খোলার চেষ্টা করতে আরিশ আবারও যুথিকে নিজের কাছে টানতে যুথি আরিশের ঘাড়ে কামড় দিতে আরিশ এতে আরও হুঁশ হারিয়ে যুথিকে মত্ত হতে। যুথি আর পারল না আরিশের সাথে। আরিশ একটু একটু করে সম্পূর্ণভাবে তার মৌকে মত্ত হতে বেশ সময় যেতে যখন আরিশ ওকে ছাড়ল না তখন যুথি অতিরিক্ত ব্যথায় কাঁদতে কাঁদতে আবারও নেতিয়ে যেতে যেতে বলল, এখন ছেড়ে দিন না আরিশ ভাই, আমার কষ্ট হচ্ছে। আরিশ ওকে কোনোভাবেই ছাড়ছে না দেখে যুথি আর সহ্য করতে পারছে না। কষ্টে ওর এখন মরে যেতে ইচ্ছে করছে। না পারছে বাঁধা হাতটা ছাড়াতে আর না পারছে আরিশকে নিজের থেকে সরাতে। যুথি আর সহ্য করতে না পেরে ওর নিঃশ্বাস এতটাই জোরে হয়ে গেছে যে আরিশ আর অল্প সময় এভাবে থাকলে যুথি আবারও সেন্স হারাবে। যুথি নেতিয়ে গিয়ে ফুপাতে ফুপাতে বলল, আরিশ ভাই আর পারছি না তো, এবার সরুন না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ ব্যথা হচ্ছে, আমি সত্যি কষ্ট হচ্ছে আমার। আরিশ তার মোয়ের থেকে সরে আসতে পারছে না, তার এখনো মন ভরেনি। কিন্তু তার মোয়ের এমন কষ্টে মন না ভরলেও এবার ছেড়ে দিল। আরিশ ওকে ছেড়ে দিতে যুথি জোরে জোরে নিঃশ্বাস নিতে আরিশ ওকে বুকে টেনে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়তে যুথি আর কোনো রকম নড়াচড়া করল না। হয়তো এতটাই সে আরিশের অত্যাচারে ক্লান্ত হয়েছে যে তার রেশ ধরেই আরিশের বুকে ঘুমিয়ে গেছে। যুথি আরিশের বুকে ঘুমিয়ে যেতে আরিশ বিরক্তিতে পর পর নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা কি একটা বারের বাসর করলাম আমি। বউ ধরা ছোঁয়ার আগেই বলে ছাড়ুন, এখন একটু আদর করতে গেলে বউ বেহুশ হয়ে পড়ে। নেক্সট বউকে আদর করতে গেলে আগে কলিকাতার হার্বাল খাওয়াতে হবে যেন বউ আদর করার আগেই বেহুশ না হয়ে পড়ে।
মাঝরাতে আরিশের এলোপাথারি অত্যাচারের পর মাত্রই জ্যোতির সেন্স এসেছে। জ্যোতির সেন্স আসতে শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতে বুঝতে পারল তার রাগী আরিশ ভাইটা তাকে এভাবে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। আরিশ জ্যোতিকে নিজের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছে যে জ্যোতির শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আরে বাবা, জড়িয়ে ধরবি ধর, তাই বলে এইভাবে যে আমি একটু শ্বাস পর্যন্ত নিতে পারবো না। কথাটা ভেবে জ্যোতি আরিশের হাত পা গুলো নিজের থেকে সরানোর চেষ্টা করতে ততক্ষণে আরিশ সেটা টের পেয়ে উঠে বসে জ্যোতির দিকে তাকিয়ে বলল, আমার মোর কি সেন্স ফিরেছে? আমার পুরো শরীর ব্যথা, আপনার সামান্য রুমুতেও ব্যথা পাচ্ছি আমি। লাভ ইউ মৌ। কানের কাছে ঝুঁকে বলল। আরিশ কথাটা বলতে জ্যোতি চুপ হয়ে অন্যদিক তাকাতে আরিশ আবারও ওর দিক তাকিয়ে বলল, আমার ছোঁয়া পেয়ে তুই এত সুন্দর হবে জানলে আরো আগে ছুঁয়ে দিতাম। বলে জ্যোতির গলায় মুখ ডোবাতে জ্যোতি আরিশের লক্ষণ ভালো না দেখে আরিশকে ছাড়াতে চেয়ে বলল, আরিশ ভাই, আপনি নিজের মধ্যে নেই, মরে যাব আমি। শ্শ্। প্লিজ না, আপনি আমাকে অনেক ব্যথা দেন। আমি আরিশ খান যেখানে হাত দেয় সেখানে ক্ষত করে ছাড়ে। যেটা তার সেটাকে যত্ন করতে জানে, আর যেটা তার নয় সেখানে কান্না করার সুযোগটুকুও রাখে না। আর যেখানে তুই সম্পূর্ণটাই আমার, সেখানে তুই আমার ছোঁয়ায় কাঁদবি না, যন্ত্রণা পাবি না। আমি তোকে ছুঁয়েছি, তার ক্ষত তোর শরীরে থাকবে না। এটা তো হতেই পারে না। আমি তোকে ছোঁবো, ব্যথা দিব, তুই সে ব্যথায় কাঁদবি। তা আমার দেওয়া ব্যথায় আমাকে জড়িয়ে, আর না তুই অন্যথায় কাঁদতেও পারবি না। বলে আরিশ জ্যোতির ঠোঁট দুটো নিজের সাথে মিশিয়ে নিতে জ্যোতি ফুপিয়ে উঠতে আরিশ ওর ঠোঁট দুটো ছেড়ে কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, I really love you so much. Let me give you a little affection, please. আরিশ কথাটা বলতে জ্যোতি ওকে জোরে ধাক্কা দিয়ে বলল, ছাড় আমায়। কি বললি? আবার বল। জ্যোতিকে চুপ থাকতে দেখে আরিশ আবারও বলল, I will adore you now, and you will endure it. That's final. আরিশের মুখে এমন একটা কথা শুনে জ্যোতি চোখ দুটো ছোট করে ফুপিয়ে বলল, আমার কথাটা তো শুনুন, আমি মরে যাব। Shh, Mo. বলতে বলতে আবারও জ্যোতিকে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, আমি ডার্ক রোমান্স করতে পছন্দ করি। আমার সাথে থাকলে অভ্যাস হয়ে যাবে। আরিশ এবারও জ্যোতিকে বুঝল না বলে জ্যোতির ছোট্ট অষ্টদাসী মনটা কষ্টে জর্জরিত হলো, কিন্তু তবুও তা আরিশকে মুখে ফুটে বলতে পারল না। আরিশ মন মতো তার মৌকে এলোপাথারি আদর করে। ছেড়ে দিতে জ্যোতি কোনো রকম বিছানা থেকে টেনে টুনে নিজেকে তুলে শরীরের চাদরটা পেঁচিয়ে ওয়াশরুমের দিকে যেতে আরিশ হেদিক তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, I really, really, really love you. I love you deeply. জ্যোতি আরিশের কথায় কোনো রকম সারা শব্দ না করে আগের মতো ওয়াশরুমে ঢুকতে আরিশ ঠোঁট কামড়ে হেসে বলল। বলে শোয়া থেকে বিছানার উপর উঠে বসতে জ্যোতি ওয়াশরুমের দরজাটা মুখের উপর ঠাস করে লাগাতে লাগাতে বলল, না। জ্যোতিকে এভাবে দরজা লাগিয়ে দিতে দেখে আরিশ এবার একটু শব্দ করেই হেসে উঠে বলল, শাড়ি পরে বোতল সেজে শরীর দেখে আমাকে শিক্ষা দিতে আসলে পরের বার এর থেকে বেশি কষ্ট দিব। সারা বেলা পার হয়ে বিকালের শেষ প্রান্ত, গোধূলির পরন্ত সময়। আরিশ আয়ান রাজনীতিক কাজে ব্যস্ত। আজ দুপুরের খাবারটাও দু ভাইয়ের পেটে জুটেনি। পলিটিক্স কাজ আরিশের পছন্দ। ক্ষমতা ক্ষমতা খেলা বরাবরই তার একটা নেশা। তবে সময়ের সাথে যেন রাজনৈতিক কাজ কমবে বেড়েই চলেছে। রাত করে ছাড়া এখন বাড়ি ফেরা হয় না। এর মধ্যে আবারও সামনে আয়ানের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা, যার জন্য আয়ানকে এখন সব সময় আরিশের পাশে পাওয়া যায় না। এই যেমন দুদিন যাবৎ আয়ান পরীক্ষার প্যারায় আরিশের সাথে থাকতে পারেনি, সে দুদিনের কাজ। গতকাল আর আজ সমানে তার তরে যাচ্ছে সমানে ওরা। সারাদিনে এত ব্যস্ততার মাঝে আরিশ একেবারের জন্য তার মোয়ের খবরটা নিতে পারেনি। দেখে তাড়াতাড়ি কাজ সেরে ক্লান্তির নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে কল দিতে সানজিদা খান কলটা রিসিভ করতে আরিশ বলল, আমার বউকে ডেকে ফোনটা দাও। আরিশ কল দিতে উনি জ্যোতিকে ডাকতে জ্যোতি উপরে নিজের রুমে বসে চেঁচিয়ে বলল, মা, ভালো লাগছে না, পেটে ব্যথা হচ্ছে, সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছে করছে না। সানজিদা খান জ্যোতির কথাই আরিশকে বললেন, ময়ের শরীর ভালো না, তুমি বরং বাসায় এসে কথা বলো। হুম, তুমি আসবে কখন? এক্ষুনি আসছি আমি।
তুমি যখন আসছোই তাহলে ফোন করার কি প্রয়োজন ছিল? সে তুমি বুঝবে না আম্মু। আরিশ কথাটা বলতে সানজিদা খান নিশ্চুপ হয়ে যেতে আরিশ ফোনটা রেখে আয়নকে বলল, আয়ান, ভাই। আমি বাড়ি যাব আমার বউয়ের কাছে। আচ্ছা যাও, আমি এদিকটা দেখছি, শেষ হয়ে গেলে চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। ফকফকে রাতের আকাশের তারাগুলো দেখতেও যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। কেমন গা ঠান্ডা হওয়া অস্থির বাতাস অশান্ত মনটাকেও শান্ত করে দিতে পারে। তবে আজ যেন ফারির মনটা কিছুতেই ভালো হচ্ছে না। যে ফারি ছাদে এসে আকাশের তারা, শরীরের ঠান্ডা, প্রকৃতির বাতাস লাগা মাত্র সব মন খারাপ ভালো হয়ে যেত, আজ তার কিছুই হচ্ছে না। ফারি ছাদের রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতে মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। ফারির এমনটা মনে হতে তপ্ত নিঃশ্বাস ফেলে পাশে তাকাতে লুসিয়ানকে লেখা মাত্র ওকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাদের জীবনে পূর্ণতা পেলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত বলুন না? আপনার আমার পরিচয় তো বেশি দিনের নয়, তাহলে কেন কেন আমি আপনার প্রতি এতটা দুর্বল হলাম? কেন হলাম? আপনাকে হারিয়ে ফেলবো এই জন্য? যদি হারার নই হয় তাহলে মায়া কেন জন্মালো বলুন বলুন না। কেউ কাউকে হারাবো না, ওয়েট অ্যান্ড সি। ফারির কান্নাটা হয়তো লুসিয়ান বুঝলো, তাই বাঁকা হেসে ফারির মাথায় হাত বুলিয়ে ইংলিশ বাক্যে বলল, আম্মু কোনো দিনও মানবে না। তাছাড়া আপনাদের তো কালকে ফ্লাইট, আপনি তো চলে যাবেন, কিভাবে কথা বলবো আপনার সাথে? আম্মু তো আমার ফোনটাও নিয়ে গেছে। কথা বলার প্রয়োজন নেই। মানে? কিছু না। আপনি কিছু একটা বলতে চাইছিলেন, প্লিজ লুকাবেন না, বলেন না। পূর্ণতা না পেলে তো কিছু করার নেই। ভাবলেশহীন ভাবে। কি? ছলছল নয়নে। দেখো, সবকিছুর পূর্ণতা পেতে হবে এমন তো কারণ নেই। থাক না কিছু পূর্ণতা, ভুলে যাও আগের সবকিছু। আমি তো চলে যাব, মনে করবে আমি এক মরিচিকা ছিলাম। লুসিয়ান হালকা চেঁচিয়ে। হ্যাঁ, আমি এটাই বলতে ছাদে এসেছিলাম। তাহলে এতদিন? বললাম তো, মনে করবে মরিচিকা। লুসিয়ানের মুখে প্রতারণার কথা শুনে ফারি লুসিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে পিছাতে পিছাতে অবিশ্বাস্য কণ্ঠে চিৎকার করে বলল, কেন করলেন প্রতারণা? আমার ফরেন ছেলেদের প্রতি দুর্বলতা ছিল এর জন্য? এটারই সুযোগ নিলেন তাই না? হ্যাঁ, নিয়েছি তো। দায় ছাড়া ভাব নিয়ে ফারি লুসিয়ানের থেকে পরপর প্রতারণার আঘাত পেয়ে ওর হাত পা কাঁপে, চোখ থেকে অজস্র অশ্রু গড়িয়ে পড়তে পড়তে শুরু করে। ততক্ষণে ফারি রাগে লুসিয়ানের কলার চেপে কাপা কণ্ঠে বলল, ভালোবেসেছিলাম, অন্যায় তো করিনি। কেন করলেন এটা আমার সাথে? আমার ভালোবাসা তো ভুল ছিল না? আমি এমনই। তাহলে এতদিন আপনি আমার কাছে আসা, আপনার ছোঁয়া, সবকিছু মিথ্যা ছিল। লুসিয়ান কথাটা বলতে ফারি ঠাস করে লুসিয়ানের দুই গালে থাপ্পড় মেরে বলল, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা করলো না? না। কি করে বলছেন এগুলো? আপনি চলে যাবেন বলে মনকে কোনো রকম মানাতে পারছিলাম না, বাড়ির কাউকে বোঝাতেও পারছিলাম না আমি আপনাকে ভালোবাসি, আর না পারলাম নিজের মনকে বোঝাতে। কথা বোঝাও কেন তুমি? বললাম তো, ভুলে যাও সবকিছু। সবকিছু কি এতই সহজ? চাইলেই সহজ। আপনি আমার সাথে প্রতারণা করে এড়িয়ে যাবেন ভাবছেন? সেটা পারবেন না। কি করবে তুমি? বাজে লোক, আমি আপনাকে ছাড়বই না। কিছুই করতে পারবে না। পারবো না। না। একই রকম দায় ছাড়া ভাব নিয়ে লুসিয়ানকে আজ এভাবে বদলে যেতে দেখে ফারির নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে যেতে বলল, পারবো, তবে হ্যাঁ, আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারবো না, তবে নিজেকে তো শেষ করতেই পারবো, তাই না? তখন আর কেউ কোনো বোঝা জোর করে আমার ওপর চাপিয়েই দেবে না। তোমার মতো মেয়েরা আর কি পারে, ফালতু যত সব। লুসিয়ানের শেষ কথাটা ফারির কারণ কুহুন হাতে ও আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। কষ্টে দুঃখে নিজের ভাগ্যকে দোষারোপ করে দৌড়ে সেখান থেকে ছুটে চলে আসে। ফারি চলে যেতে লুসিয়ান ছাদের দরজার দিক ভালো করে দেখে নিল ফারি একেবারে নিচে চলে গেছে কিনা। লুসিয়ান ফারিকে দেখতে না পেয়ে
ফারিদ দিয়া গালের থাপ্পড়গুলো জায়গায় হাত রেখে বলল, Baba, what's the fuss about a Bengali girl? Did he slap her 2 times? Luckily, Karan, because she is used to people's hands, she doesn't feel much pain. Otherwise, my words 6 would have turned to red. বলে সেভাবেই গালে হাত রেখে ছাদ থেকে সিঁড়িতে নিচে চলে আসে। আরিস তখন চলে আসতে আয়ন মোটামুটি কাজ গুছিয়ে বাইক স্টার্ট দিয়ে আগে এলো তানিশাদের বাসার সামনে। আয়ান প্রায় 25 মিনিট বাইক রাইড করে তানিশার বাসার নিচে আসতে পকেট থেকে ফোন বের করে মনু নামে সেভ করা তানিশার নাম্বারে কল দিতে আজ প্রথমবারই কল রিসিভ হতে আয়ন বলল, শত চাপ ক্লান্তির মাঝে আমরা জান কল রিসিভ করলেও আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়নের মুখে এমন আদুরে কণ্ঠে জান শব্দটা শুনে ফোনের অপর পাশে তানিশার অদ্ভুত একটা ভালো লাগা কাজ শুরু করলো। তবে কিছু বলল না, চুপচাপ ফোনের অপর পাশে তানিশাকে লজ্জা পেতে দেখে আয়ন আবারও বলল, নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। আয়ন কথাটা বলে ফোন কেটে দিতে তানিশা নাক কান দিয়ে গরম নিঃশ্বাস ছেড়ে হাতের ফোনটা বিছানার উপর রেখে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে নিচে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে লেবু কেটে শরবত বানিয়ে সেটা হাতে করে আয়নের সাথে দেখা করতে রাস্তায় এসে দাঁড়াতে আয়ন সেদিন তাকাতে তানিশা মাথাটা নিচু করে আয়নের দিক বাড়িয়ে দিতে বলল, নিন আপনার শরবত। আমরা বাহ, ভাবা যায় আমার তানুরানী আমার জন্য শরবত করে নিয়ে এসেছে। আপনি কষ্ট করে এলেন তো, তাই ভাবলাম বাসায় তো আর ঢুকবেন না, এখানেই নিয়ে আসি। আয়ন আর এ নিয়ে কথা বাড়ালো না, তবে প্রিয়সী নিজ হাতে শরবত নিয়ে এসেছে এটাই তার শান্তি ভেবে ঢকঢক করে সম্পূর্ণ গ্লাস খালি করে গ্লাসটা এক পাশে রেখে পকেট থেকে কতগুলো কিটক্যাট চকলেট বের করে তানিশার হাত দিকে দিতে তানিশা আজ কোনো বাধা ছাড়াই সেটা নিতে আয়ন হুট করেই হঠাৎ তানিশার হাত ধরে ঘুরিয়ে পেছনভাবে জড়িয়ে তানিশার ঘাড়ে মুখ ঠেকিয়ে বলল, তানুরানীর ব্যবহার কেমন চেঞ্জ লাগছে। সে কি তাহলে অবশেষে আমার প্রেমে পড়ে গেল? আয়ন এমন কথা বলতে তানিশা আয়নকে নিজের থেকে ছাড়িয়ে আয়নের দিক ঘুরে বলল, একদম আপনার প্রেমে পড়িনি, শুধু মানবতা দেখিয়েছি। ও তাই? সত্যি? আসলেই? ভেবে বলছো? সত্যি তো? তানিশা বুঝলো ওর বারবার বলাই আয়ন সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওর সাথে মজা নিচ্ছে, তাই মুখ ফুলিয়ে বলল, আপনি একটা জাতা। বলে চলে আসতে নিলে আয়ান ওর হাতটা ধরে ফেলতে তানিশা ওভাবে আয়নের দিকে মুখ ফেরাতে ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কি বিয়ে করবে আমায়? জানি না। চলো ওই বেঞ্চটাতে বসি। বেঞ্চের দিকে ইশারা করে আয়ন কথাটা বলতে তানিশা বেঞ্চের দিক তাকাতে আয়ন তানিশার নরম তুলতুলে হাতটা নিজের শক্তপোক্ত হাতের মধ্যে নিয়ে সেদিক হাঁটতে হাঁটতে বলল, জানো তোমার হাত ধরে নির্জন রাস্তায় হাঁটার কত শখ আমার। রাতে ঘুমানোর আগে রুমের বারান্দায় বসে তোমার ঘাড়ে মাথা রেখে গল্প করার কত শখ। তোমার বিয়ের সাজে দেখার কত শখ। তোমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার যত্ন করার কত শখ। বাসর রাতে আমার এলো পলিথিন আদরের পর যখন তুমি লাল শাড়ি মাথায় সাদা তোয়ালে পেঁচিয়ে আমার সামনে আসবে, সেটা দেখার কত শখ। আয়নোর ইমোশনাল কথাগুলো বলার মধ্যে তানিশা ফোরন কেটে বলল, না মাত্রই জানলাম। তানিশার সামান্য কথাটুকু আয়নের রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল দেখে আয়ান বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলে বলল, কলা গাছ মানে? কষ। বুঝলাম না। বলছিস কলা গাছে অনেক কষ? বলে ফিসফিসিয়ে আওড়ালো। আনরোমান্টিক মেয়ে একটা। তানিশা আয়নের কথার মানে বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে আয়নের দিক তাকিয়ে থাকতে আয়ান তানিশার এমন চাহনির মাঝে বুঝতে পেরে ওর ডান হাত দ্বারা তানিশার ঠোঁটের দুই পাশ আলতোভাবে ধরে বলল, আপনাকে আর বুঝতে হবে না, এখানে বসুন। তানিশা আয়নের কথা মতো বেঞ্চে বসতে আয়ন ওর সামনে হাঁটু ঘিরে বসে শূন্য হাতে তানিশার দিক বাড়িয়ে বলল, ভীষণ ভালোবাসি আপনাকে তানুরানী। আপনি কি হবেন আমার? সারা জীবনে সুখ দুঃখের সাথী করতে চাই।
থাকবেন আমার সাথে? আয়নের কথা তানিশা চুপচাপ মাথাটা নিচে করে রাখতে আয়ন আবার বলল, বিয়ে করবেন আমায়? জানি না। তানিশা পুনরায় একই কথা বলতে আয়ন নিঃশ্বাস ফেলে বলল, অন্য কাউকে বিয়ে করবেন? তানিশা কিছু না বলে চুপচাপ বসে থাকতে আয়ন এবার বিরক্ত হয়ে ওর দু বাহুতে হাত রেখে বলল, শোনো মেয়ে, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে, সে তুমি যখন করো। যদি না করি? করবে। ওভার কনফিউজ? না। তাহলে? তোমাকে সব সময় জন্য সময় দিয়েছি, তবে আমি ব্যতীত অন্য কারো চিন্তা মাথায় আনবে এজন্য নয়। আজ হোক কাল হোক তুমি খান বংশের ছোট ছেলে আসমান খান আয়েশের অর্ধাঙ্গিনী হবে। বাধ্য করবেন? না, তুমি নিজ ইচ্ছায় আমাকে ভালোবেসে বিয়ে করবে। বলে উঠে চলে আসতে নিলে তানিশা আয়নের হাত ধরে বলল, এখনই চলে যাবেন? থেকে কি হবে? সরি। বলে তানিশা আয়নের হাতটা ছেড়ে দিতে আয়ন আরে এক মুহূর্তে জন্য ওখানে দাঁড়ালো না, বাইক স্টার্ট দিয়ে চলে এলো। কারণ সে চায় না তানিশাকে কোনো বিষয় জোর করুক, তানিশার কোনো রুট ব্যবহারে কষ্ট পাক, সেটা সে চায় না। তানিশার বয়স কম, বড় হোক তখন মেয়েটা আয়নকে ঠিকই বুঝবে ভেবে আয়ন চলে আসতে তানিশা সেদিক তাকিয়ে আয়নকে চলে যেতে দেখে তার বুকে কেমন ব্যথা করে উঠল। কেন উঠলো সে জানে না, তবে রাস্তায় দাঁড়িয়ে সেটা এখন ভাবলো না, বরং গ্লাসটা হাতে নিয়ে বাসার মধ্যে চলে এলো। তানিশা তখন বাড়ি ফেরার পথে, তার মেয়ের জন্য দুটো আইসক্রিম কতগুলো চকলেট কিনে ফুল স্পিডে বাইক রাইড করে বাসায় এসে বাইক পার্ক করে বাড়ি ঢুকতে জুথিকে সবার সাথে বসার ঘরে সোফার উপর বসে সবার সাথে গল্প করতে দেখে সেদিকে এগোতে নিলে আরিশের উপস্থিতি টের পেয়ে সবাই গল্প করার মধ্যে একবার আরিশের দিক তাকাতে জুথিও সবার মতো আরিশের দিকে চোখ পড়তে আস্তে করে উঠে সেখান থেকে চলে আসতে নিলে আরিশ ব্রু কুঁচকে বলল, মৌ। জুথি আরিশের ডাকে দাঁড়ালো না, হেঁটে সানজিদা খানের কাছে চলে যেতে আরিশও জুথির যেতে যেতে বলল, মৌ। তবে প্রতিদিনের তুলনায় জুথির অভিমানটা আজ একটু বেশি মনে হলো, তাই কোনো রূপ আরিশের ডাকে সারা শব্দ না করে চুপচাপ সানজিদা খানের কাছে না গিয়ে মুখ ঘুরিয়ে চলে আসতে নিলে আরিশ জুথির বাহু পুনরায় চেপে ধরে নিজের দিক ঘুরিয়ে চট্টা কণ্ঠে বলল, সমস্যা কি তোর? জানিস না তোর মুখ ঘোরানো দেখলে আমার রাগ হয়, সহ্য করতে পারে না এটা। ছাড়ুন আমাকে। মৌ, আমাকে রাগাস না, নয়তো। আরিশ কথাটা বলতে জুথির আরিশের হাত দুটো নিজের বাহু থেকে ছিটকে সরিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, নয়তো কি করবেন আপনি? হ্যাঁ, মেরে ফেলবেন? মারুন না, মেরেই ফেলুন। দুইবার তো আপনি আপনার জোরে মরতে গিয়েও ভাগ্যের জোরে ফিরে এসেছি আমি, এবার না হয় সম্পূর্ণটাই মেরে ফেলুন। মৌ, আমি তোকে ব্যথা। চুপ করুন। ব্যথা দিতে চান না, অথচ সেটাই করেন। আপনার দেয়া অত্যাচারে আমার পুরো শরীর ব্যথা হয়ে আছে। কতবার বলেছিলাম আমার ব্যথা লাগে, আপনি শুনেছিলেন আমার কথা? অসভ্য আপনি একটা অসভ্য লোক, আমার কাছে আর আসবেন না একদম। জুথি এভাবে এতগুলো মুখের ওপর কথা বলে ফেলায় ওর স্মরণে ছিল না ও কার সাথে এই কথাগুলো বলছিল। যখন ওর স্মরণে এলো ও কি বলে ফেলেছে, তখন আরিশের ভয়ে কথা বলাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আস্তে মাথাটা নিচু করে ভয়ে কাচুমাচু করতে যখন দেখলো আরিশ কোনো কথা বলছে না, তখন সেখান থেকে দৌড়ে পালানোর জন্য সিঁড়ি পর্যন্ত আসতে উপরে ঘর থেকে মনিও নিচে নামার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামবার সময় দু বোন কেউ কাউকে না দেখে ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে ব্যথায় দুজনেই চিৎকার করে বলে উঠল। এমনিতে যদি আরিশকে কথাগুলো বলে ফেলায় ভয় ছিল, এখন আবার ঠাস করে মেঝেতে পড়ে পায়ে ভীষণ ব্যথা পেয়ে কেঁদে উঠতে। মনি ব্যথা পেয়ে না কাঁদলেও ব্যথার জায়গায় হাত চেপে ছোট ছোট চোখ করে জুথি দিক তাকাতে আরিশ ততক্ষণে দৌড়ে এসে জুথির পাশে বসে ওর সমস্ত শরীর পাগলের মতো দেখতে দেখতে বলল, মৌ, আমার জান, কোথায় ব্যথা পেয়েছো দেখি, কাঁদে না আমার সোনা। বলে জুথির শরীর পা দেখার মধ্যে ওদের পড়ে যাওয়ার খবর শুনে সবাই বসার ঘরে উপস্থিত হতে আরিশের এমন পাগলামি দেখে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে আরিশের দিক তাকিয়ে থাকার মধ্যে আরিশ আবারও জুথির কান্না থামানোর জন্য জুথিকে বুকের সাথে চেপে বলল, এই তো আমার সোনা, কাঁদে না। কোথায় ব্যথা পেয়েছো বলো না আমায়, এই বলো না, এভাবে কাঁদিস না। জুথি তখনও দুহাতে
পা চেপে আরিশের বুকে মাথা রেখে কাঁদতে আরিশ জ্যোতির চেপে রাখা হাতের দিক তাকিয়ে জ্যোতির পা দুহাতে নিজের কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, আমার পাখি এখানে ব্যথা পেয়েছ? জ্যোতি আরিশের কথা ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, ব্যথা লাগছে, ছাড়ুন। আমি একটু দেখি, এক্ষুনি ভালো হয়ে যাবে। না, আপনি ব্যথা দিবেন, আমি আপনাকে দেখাবো না। আরিশ জ্যোতির ব্যথা পাটা হুট করে ডানে চাপ দিতে জ্যোতি হঠাৎ আবারও ব্যথা পেয়ে কেঁদে উঠতে আরিশ বলল, এই তো আমার সোনা, দেখো ব্যথা ভালো হয়ে গেছে। না, ভালো হয়নি। আপনি আরো ব্যথা দিয়ে আমার পাটা পুরোপুরি ভেঙে দিয়েছেন। এখন আমি পঙ্গু হয়ে যাবো, আর হাঁটতে পারবো না। এখন তো আপনি খুব খুশি, তাই না? আমার পাটা ভেঙে ফেলেছেন আপনি। জ্যোতি শুধু শুধু ফালতু বকবক করতে আরিশ হুট করেই জ্যোতিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে যেতে বলল, মুখ থেকে আর কোনো কথা বের করলে একদম কল থেকে ফেলে দেব। আরিশ কথাটা বলতে জ্যোতি আরিশের ভয়ে চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু আরিশের উপর অভিমানটা যেন পাহাড় সমান হলো। কই, সে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল, আবার নিজের চাপ দিয়ে পাটা পুরো ভেঙেই দিল। এখন ওকে হসপিটাল না নিয়ে বলছে কোল থেকে ফেলে দিবে। আরিশ জ্যোতিকে কোলে করে নিয়ে যেতে মনি বেকুব বনে ওদের যাওয়ার দিক ড্যাব ড্যাব করে চেয়ে রইল। এই ভেবে কই, সেও তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু আরিশ ভাই তো একবারের জন্য জিজ্ঞেস করলো না। ছোট আপু, তুমি ব্যথা পেয়েছ? মনি ওদের যাওয়ার দিক তাকিয়ে থাকতে লিমা খান মনির কাছে এসে মনি কোথায় ব্যথা পেয়েছে জিজ্ঞেস করতে মনি বলল, না, আমি তেমন ব্যথা পাইনি মেজো মা, মনে হয় একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে। মনি কথাটা বলতে লিমা খান ওকে উঠিয়ে বসার ঘরের সোফায় বসিয়ে ফ্রিজ থেকে বরফ এনে মনির পায়ে দিয়ে দিলেন।